আচ্ছা কি ফার্মাকোলজি সেকেন্ড অংশটুকু না? এটি সেকেন্ড অংশটা। আচ্ছা আমরা একটু পড়াই দিই, পড়ার মাঝখানে পড়া ধরবো। ওকে, দেখেন গতদিন আমরা যেখানে ছিলাম সেটা কি কেমিক্যাল স্ট্রাকচার, তাই না? কেমিক্যাল স্ট্রাকচার আগ পর্যন্ত, অর্থাৎ কি কেমিক্যাল স্ট্রাকচারের আগ পর্যন্ত কি পড়ানো হয়েছে, তাই না? আমরা শুধু কেমিক্যাল স্ট্রাকচারটা মানে বাকি রাখছিলাম কিসের জন্য? বলছিলাম যে কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে মূলত আমরা কি করব, যতগুলো জেনেরিক আছে সকল জেনেরিকের ইয়াগুলো কি আমরা পড়বো কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে। সেই জন্য কেমিক্যাল স্ট্রাকচারটা শুধু আমরা বাকি রাখছিলাম। ওকে, আমরা কিন্তু ড্রাগের সংজ্ঞাতে একটা জিনিস পড়ছিলাম, তাই না? যে ড্রাগ কাকে বলে, বলেন নীলাভ? আচ্ছা আপনি বলেন ড্রাগ কাকে বলে? নীলাভ 2 দিন ছুটি পড়া ধরার থেকে। যে সকল কেমিক্যাল আবার বিভিন্ন এজেন্ট না, যে সকল কেমিক্যাল এজেন্ট, যে সকল কেমিক্যাল এজেন্ট ম্যাডাম বলেন ড্রাগ কাকে বলে? বাধাগ্রস্ত করে। কি বাধাগ্রস্ত করে? অ্যাক্টিভ উপাদানকে ড্রাগ বলে। কি সুন্দর। ঠিক আছে, মেডিসিনের অ্যাক্টিভ উপাদানকে ড্রাগ বলে। ওকে, ইয়া বলেন রুনা। রুনা আমার দিকে তাকায় না, ভাবছেন না তাকাইলে পড়া ধরবো না। রুনা বলেন ড্রাগের হোর সংজ্ঞাটা দেন। ওর সংজ্ঞাটা বলেন। ড্রাগ হলো এমন একটি প্রোডাক্ট যেটা প্যাথোলজিক্যাল স্টেপ থেকে। আচ্ছা একটা জিনিস ক্লিয়ার তো আমাদের যে প্রত্যেক ড্রাগই কি একটা কেমিক্যাল, তাহলে যে কোনো কেমিক্যালের একটা কেমিক্যাল স্ট্রাকচার থাকবে, তাই না? যে কোনো কেমিক্যালের একটা কেমিক্যাল স্ট্রাকচার থাকবে, বেসিক একটা কেমিক্যাল স্ট্রাকচার থাকবে, তাই না? স্ট্রাকচারগুলো কি, প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা নামও আছে। আমরা যদি এটার নাম বলি, এটার নাম কি? বেনজিন। এটার নাম কি? বেনজিন, তাই না? তাহলে এই স্ট্রাকচারটার নাম কি? বেনজিন। ঠিক আছে, আবার আমি যদি এরকম করে বলি এটার নাম কি? টলুইন। যদি আমরা এটার নাম বলি কি হয়েছে আপনাদের? কি এটার নাম কি? এগুলো এসএসসি সেন্টারে পড়ে আসছেন না? চিন্তা করো, আমরা কি এসএসসি পাশের নিচে কাউকে ভর্তি নেই? সায়েন্সের না থাকলে কি হবে? আপনার বিজ্ঞান আছে না, সাধারণ বিজ্ঞান। মনে নাই স্যার, পড়ছি। ঠিক আছে, তারপর এটার নাম কি? প্রত্যেকটার একটা মূলক আছে, সেই মূলক অনুযায়ী তার নামগুলো আলাদা। তার মানে এটা যদি একটা কেমিক্যাল ইয়া হয়, তাই এটা কেমিক্যাল স্ট্রাকচার। এটার নাম কি? বেনজোইক অ্যাসিড। এটার নাম কি? ফেনল। এটার নাম টলুইন। এটার নাম বেনজিন। ঠিক আছে, তাহলে প্রত্যেক ড্রাগের ভিতরে কেমিক্যাল স্ট্রাকচারের একটা মূল গ্রুপ আছে। ওই মূল গ্রুপ অনুযায়ী কি ওই ড্রাগের যতগুলা ড্রাগের ভিতরে এই মূল গ্রুপটা থাকবে, ততগুলা ড্রাগের নাম কি এই গ্রুপের ভিতরে সব পড়বে। এইটুকু ক্লিয়ার কি না? যে প্রত্যেকটা কেমিক্যালের একটা নিজস্ব নাম থাকে। এখন এই স্ট্রাকচারটা যত ড্রাগের ভিতরে থাকবে, সব ড্রাগের নাম এই গ্রুপের ভিতরে হবে। এইটুকু ক্লিয়ার তো? যে আমরা কেন বলতেছি কেমিক্যাল স্ট্রাকচারের বেজে ড্রাগের ইয়াটা বেশি গ্রুপ করা হয়। ঠিক আছে, যে প্রত্যেক ড্রাগের একটা মূল স্ট্রাকচার আছে, এর সাথে সাইড স্ট্রাকচার যোগ করে কি করা হয়, ড্রাগের অ্যাক্টিভিটি চেঞ্জ করা হয়। তাহলে এই মূল স্ট্রাকচারটা সবসময় কি, যতগুলা ড্রাগের ভিতরে মূল স্ট্রাকচার থাকবে সবগুলা ড্রাগ একই গ্রুপের হবে, সবগুলা ড্রাগের অ্যাক্টিভিটি কি একই রকম হবে। ঠিক আছে, তাহলে দেখেন কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী ড্রাগগুলোকে কত ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটাই কি আলাদা আলাদা গ্রুপ। যেমন এক নম্বর সবচেয়ে বড় গ্রুপ ড্রাগের বিটা ল্যাকটাম। কি? বিটা ল্যাকটাম গ্রুপ। ঠিক আছে, তাহলে বিটা ল্যাকটামটা কি? বিটা ল্যাকটামটা হচ্ছে ওইরকম একটা কেমিক্যাল স্ট্রাকচার। যতগুলা ড্রাগের ভিতরে এই বিটা ল্যাকটাম স্ট্রাকচার থাকবে, সবগুলা ড্রাগকে কি বলা হবে? বিটা ল্যাকটাম গ্রুপ। ঠিক আছে, এই বিটা ল্যাকটাম গ্রুপের ভিতরে আবার চারটা কি সাব গ্রুপ আছে। মেইন গ্রুপ কি চারটা আছে, কি কি আছে? পেনিসিলিন, পেনিসিলিন গ্রুপ, সেফালোস্পোরিন গ্রুপ, কার্বাপেনাম গ্রুপ,
মনোব্যাকটাম গ্রুপ। ঠিক আছে, তাহলে এই যে চারটা গ্রুপ দেখতেছি, এই চারটা গ্রুপের প্রত্যেকটার মধ্যে একটা জিনিস কমন, এদের স্ট্রাকচার সবগুলোর ভিতরে বিটা ল্যাকটাম আছে। ঠিক আছে, তাহলে বিটা ল্যাকটাম যে কেমিক্যাল স্ট্রাকচার সবগুলোর ভিতরে আছে। হ্যাঁ, ইব্রাহিম এদের সাথে এটুকু ক্লিয়ার? ঠিক আছে, তার মানে এই চারটা গ্রুপ কিন্তু একই ভাবে কাজ করবে। চারটা গ্রুপ একটা প্রেসক্রিপশনে একই গ্রুপের দুইটা ড্রাগ দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বোপেনাম, মনোব্যাকটাম এই চারটাই বিটা ল্যাকটাম গ্রুপের কি সাবগ্রুপ। ঠিক আছে, কারণ এখন আমরা জেনেরিক আসি নাই, জেনেরিক আসলে ড্রাগের নাম চলে আসবে। এই গ্রুপগুলোর ভিতরে আবার কি আছে, অনেকগুলা করে জেনেরিক আছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একটা বড় গ্রুপের নাম কি পেলাম আমরা, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তাহলে এটা কার গ্রুপ, অ্যান্টিবায়োটিকের একটা বড় গ্রুপ, তাই না? নাম কি, বিটা ল্যাকটাম। বিটা ল্যাকটাম একদম মনে রাখতে হবে। বিটা ল্যাকটাম গ্রুপের ভিতরে কি আছে, চারটা আছে। কি কি নাম, পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বোপেনাম, মনোব্যাকটাম। মনে থাকবে না? এই চারটা নাম আগে মুখস্থ করতে হবে। যে আমাদের অ্যান্টিবায়োটিক জগতে কি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে, সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে, কার্বোপেনাম গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে, মনোব্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে। তাহলে এই চারটা গ্রুপ কমনলি কি মুখস্থ রাখতে হবে। এতটুকু ক্লিয়ার? রুনা বলেন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলোর নাম কি, সাবগ্রুপ গুলো? পেনিসিলিন, কার্বোব্যাকটাম, একেবারে গুলি করো। পেনিসিলিনের পরে কি, সেফালোস্পোরিন, সেফালোস্পোরিনের পর কার্বোপেনাম, কার্বোপেনামের পর হ্যাঁ মনোব্যাকটাম। ঠিক আছে, ওকে। যদি এইটুকু আমরা জানি তাহলে এরপরে আরো জানবো। হ্যাঁ, আপাতত এইটুকু আমরা মনে রাখি। 2 নাম্বার গ্রুপ, বিটা ল্যাকটামই শুধু শেষ না, অ্যান্টিবায়োটিকে অনেকগুলা গ্রুপ আছে। ঠিক আছে, এরপরে আরেকটা বড় গ্রুপ হচ্ছে ফ্লোরোকুইনোলোন। কি নাম, ফ্লোরোকুইনোলোন। তাহলে ফ্লোরোকুইনোলোনও কি একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা যে অ্যান্টিবায়োটিকের মধ্যে থাকবে সবগুলা কি হবে, ফ্লোরোকুইনোলোন গ্রুপের অ্যান্টিবায়োটিক হবে। ঠিক আছে, কেন একদম ইয়েতে প্রথমে দেওয়া নাই, ক্লাসিফিকেশনের এই পেজটা অপোজিট পেজে অযথা খুঁজে চোখে কিছুই দেখা না, এখানেই তো দেওয়া আছে কেমিক্যাল স্ট্রাকচার। তার নিচে তার নিচে তাহলে লেখেন, আপনি একটা একটা করে লেখেন, এখানে সবগুলো দেওয়া না থাকলে লিখে নেন খাতা। আরে সর্বনাশ। ঠিক আছে, পরীক্ষায় যদি প্রশ্ন আছে ক্লাসিফাই অ্যান্টিবায়োটিক বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার, কি করবেন, বলবেন স্যার পাতায় আছে না, আমরা লিখে দিচ্ছি, পাতায় আছে 10 নম্বর। ঠিক আছে, এটা আসতেই পারে। রাইট ডাউন দ্য ক্লাসিফাইড অ্যান্টিবায়োটিক বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার। আপনি কি বলবেন, বই আছে, she is right, she is right, বইয়ে আছে 22 নম্বর পেজে। বলবো যে মহিলা জাকির নায়েক, তাই না, ফার্মাকোলজি জাকির নায়েক বলবো আমরা, তাই না, যে একদম বইয়ের পেজ সহ রেফারেন্স দিয়েছে। কত নম্বর লাইন এটা বললেন, 10 নম্বরে আছে। ওকে, তাহলে কি ফ্লোরোকুইনোলোন। ঠিক আছে, ফ্লোরোকুইনোলোন আরেকটা গ্রুপ। এরপরে কি ম্যাক্রোলাইড। ম্যাক্রোলাইডস কি একটা অ্যান্টিবায়োটিকের বড় একটা গ্রুপ। এরপরে কি অ্যামাইনো গ্লাইকোসাইড। অ্যামাইনো গ্লাইকোসাইড, অ্যামাইনো গ্লাইকোসাইডও কি কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী কি একটা অ্যান্টিবায়োটিকের গ্রুপ। ওকে, এরপরে আছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন আছে। ওকে, এরপরে আছে সালফার ড্রাগ অথবা অ্যান্টিফলেট। ঠিক আছে, সালফার ড্রাগ আছে অথবা অ্যান্টিফলেট ড্রাগ আছে। ওকে,
তাহলে এভারেজ মোটামুটি ভাবে এই 6-7টা গ্রুপ আমরা ভালো করে পড়লে আমাদের বাংলাদেশে প্রচলিত যত অ্যান্টিবায়োটিক আছে সবগুলোই কি ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকই চলে আসবে আমাদের লাইনে। তাহলে অ্যান্টিবায়োটিকগুলোর ব্যবহার কি? হোয়াট ইজ দ্য ইউজ অর হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ অ্যান্টিবায়োটিক? বলেন, আপনি বলেন, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ অ্যান্টিবায়োটিক্স? অ্যান্টিবায়োটিক্স এর ইন্ডিকেশন কি? যারা বোঝ শরীরে কোনো ক্ষতি করবে না, বাট অ্যান্টিবায়োটিক ইউ হ্যাভ টু রিয়েলাইজ হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক। আপনাকে প্রথমে বুঝতে হবে যে অ্যান্টিবায়োটিকটা আসলে কি। অ্যান্টিবায়োটিকটা কি? একটা কেমিক্যাল এজেন্ট যেগুলো মাইক্রোবিয়াল অরিজিন থেকে তৈরি হয়, হোস্ট সেলের কোনো ক্ষতি না করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে অথবা কি তাদের গ্রোথ মাল্টিপ্লিকেশন বন্ধ করে। তাহলে এটা যদি বুঝে অ্যান্টিবায়োটিক, তাহলে অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশন কিন্তু এটা না। ইন্ডিকেশন কি হবে? যে কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ, যদি আমার শরীরে ব্যাকটেরিয়া জনিত কোনো রোগ হয় সেই রোগে আমি অ্যান্টিবায়োটিক ইউজ করব, অথবা ইন কেস অফ প্রিভেনশন সেকেন্ডারি ইনফেকশন, যদি আমি সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করতে যাই। সেকেন্ডারি ইনফেকশন মানে কি? যে ইনফেকশনে এখনো ব্যাকটেরিয়ার আক্রমণ হয়নি, বাট ব্যাকটেরিয়া আক্রমণের কি সমূহ সম্ভাবনা আছে। ঠিক আছে, যেমন আপনি কি কোথাও কেটে গেছে, রক্ত বন্ধ করার জন্য স্টিচ দিয়েছেন, এখন এই জায়গায় কি হতে পারে? বাতাস থেকে, পানি থেকে, বিভিন্ন জায়গা থেকে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, তাই না? তাহলে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমি আগে থেকে কি দিচ্ছি? অ্যান্টিবায়োটিক দিচ্ছি। যে কোনো সার্জারির পরে দেখেন না অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কিসের জন্য দেওয়া হচ্ছে? অ্যান্টিবায়োটিক ঘা শুকাতে সাহায্য করে না। আমরা বলি কি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক দিছে, কিন্তু আপনাদের মাথায় এটা থাকতে হবে যে অ্যান্টিবায়োটিক কখনোই কি ঘা শুকাতে সাহায্য করে না, ক্ষত শুকাতে সাহায্য করে না। অ্যান্টিবায়োটিকের কাজ এটা না। অ্যান্টিবায়োটিকের কাজ কি? অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে আপেক্ষিক না, প্রত্যক্ষ না, পরোক্ষভাবে কি সাহায্য করা। পরোক্ষভাবে কিভাবে সাহায্য করে? যদি একটা ক্ষত হয়, ঠিক আছে, ওই ক্ষততে জীবাণুর আক্রমণ নাও থাকতে পারে, চাকুতে কেটে গেছে, জীবাণুর আক্রমণ নাই, বাট জীবাণুর আক্রমণ হতে পারে ওইখানে। যদি জীবাণুর আক্রমণ ওইখানে হয় তাহলে ওই জায়গাটা কি হবে? পুজ হবে, ইনফেকশন হবে। ইনফেকশন হলে ক্ষতটা শুকাতে কি হবে? দেরি লাগবে। মনে রাখবেন, ক্ষত শুকাতে সাহায্য করে শুধুমাত্র ভিটামিন সি এবং জিঙ্ক। কিছু বলবেন স্যার? তানভীর, পরীক্ষা ওই পাশের রুমে। ঠিক আছে, তাহলে ক্ষত শুকাতে সাহায্য করে কে? ভিটামিন সি। কোথাও ক্ষত শুকাতে হলে আপনাকে সিভিট দিতে হবে, ভিটামিন সি দিতে হবে, অথবা জিঙ্ক দিতে হবে। এই টাইপের প্রোডাক্টগুলো কি করে? হিলিং এ সাহায্য করে, ক্ষত শুকাতে সাহায্য করে। অ্যান্টিবায়োটিক নট এ মেডিসিন ফর কি হিলিং এনি ইনফেকশিয়াস এরিয়া। তার মানে যে কোনো ইনফেকশিয়াস এরিয়াতে যদি আপনি শুকানোর কথা বলেন, এটার জন্য অ্যান্টিবায়োটিক না। বাট যদি এটার কথা বলেন যেখানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যেন না হয়, এটা যেন দ্রুত শুকে। কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে এখানে পুজ হবে, পুজ হলেই কি দেরি হবে। অনেক দেরি হবে। স্যার, যে বিসমুথ, তারপরে মিসোপ্রোস্টল, এগুলো কি মিউকোসাল প্রোটেক্ট এজেন্ট না? এখন এগুলো কি অ্যান্টিবায়োটিক্স? না। তাহলে মিউকোসাল প্রোটেক্টিং এজেন্ট মানে কি? মিউকাসকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে রক্ষা করতেছে। কিভাবে রক্ষা করতেছে? এখন আমি যদি বলি, ঠিক আছে, আমার এই ক্লথটা কি স্কিন প্রোটেক্টিং এজেন্ট, ভুল হবে? বুঝেন, এই ক্লথটা কি স্কিন প্রোটেক্টিং এজেন্ট বললে ভুল হবে। আবার কেউ কেউ পাগলও বলতে পারে না। কথাটা বুঝেন, মিউকোসাল প্রোটেক্টিং এজেন্ট মানে সে কিভাবে মিউকাসকে প্রোটেক্ট করতেছে, এটাও আমার কি মাথায় থাকতে হবে। এরা কি করে? মিউকাসের উপর একটা আস্তরণ তৈরি করে দেয়, প্রলেপ তৈরি করে। তাহলে আমার স্কিনের উপর এটা একটা আবরণ। এখন যে কোনো ময়লা, জীবাণু, ধুলাবালি আগে কোথায় পড়বে? আবরণে পড়বে, এরপরে আমার স্কিনে যাবে। ঠিক ওইটা কি ওইভাবে কাজ করতেছে। তার মানে কি সে কোনো অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতেছে না, জাস্ট ওই জায়গাটাকে সে কি দিচ্ছে? প্রোটেকশন দিচ্ছে। আর মিসোপ্রোস্টল কি করতেছে? কিছু মিসোপ্রোস্টল হচ্ছে একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা আমার স্টোমাকে তৈরি হলে স্টোমাকে কি হয় না, ওই মিউকাস লেয়ারটা দ্রুত ড্যামেজ হয়ে যায় না। বাট আমরা কি বলি, যখন কোনো ব্যথার ওষুধ খাওয়া হয়, ব্যথার ওষুধের মেকানিজমে আমরা যে দেখবো যে ব্যথার ওষুধ কি করে? মিউকোসাল প্রোটেক্টিং, যারা নন সিলেক্টিভ মিউকোসাল প্রোটেক্টিং প্রোস্টাগ্ল্যান্ডিন গুলাকে ড্যামেজ করে দেয়।
তাহলে ওটা যদি ড্যামেজ হয়ে যায় দ্রুত কি হয়ে যাবে, মিউকাস লেয়ারটা নষ্ট হয়ে যাবে, আর মানে কি অ্যাসিডিক সমস্যা দেখা যাবে, তার সাথে কি হবে, পেপটিক আলসার ডিজিজ হবে, তার মানে গ্যাস্ট্রিক আলসার, ডিউটেনাম আলসার, জিইআরডি এই টাইপের সমস্যাগুলো তখন হবে। ঠিক আছে? আচ্ছা, কোথাও কেটে গেল, ব্যথার ওষুধ খেলাম, ব্যথা ভালো হয়ে গেল, হ্যাঁ, পরবর্তীতে ওই জায়গাটা ব্যথা হলো বা ফুলে গেল, এটা কি ইনফেকশনের কারণে হয়? যদি কোথাও কেটে যায়, ঠিক আছে, যদি কোথাও কেটে যায়, ঠিক আছে, ওই জায়গাটা ভালো হয়ে যাওয়ার পর ওই জায়গাটা কেন ফুলে যাবে? ইনফেকশন হয়েছে তাহলে এরকম মানে ইনফেকশন হলে তো ভালোই হয় না। একটু চুলকায় স্যার এবং ইয়ে করে স্যার, অনেকের হ্যাঁ। ক্ষেত্রে জিনিসটা হয়। এখন বুঝেন, যদি ওই জায়গাতে চুলকায়, ওই জায়গাতেই থাকে, তাহলে এটা বড় কোনো সার্জারি ক্ষেত্রে হয়, কিন্তু ছোট সার্জারি ক্ষেত্রে বা ছোট ইয়ের ক্ষেত্রে কিরকম হয়, যেখানে কেটে গেছে, আমি তো কত জায়গায় কেটে গেল, আমার তো কখনো হলো না। ঠিক আছে, জিনিসটা বুঝতে হবে যে যেমন ধরেন বড় কোনো জায়গা কেটে গেছে, প্রবলেমটা কি হয়, শীতের মধ্যে আমাদের স্কিনে কি হয়, ড্রাইনেস হয়, স্কিনে একটু টান ভাব আসে, তাই না? এই ভাবের কারণে, এটা তো আর্টিফিশিয়াল জয়েন্ট, তাই না? ন্যাচারাল স্কিনের মতো না তো, ন্যাচারাল স্কিনের মতো এখানে যদি বড় জায়গায় কেটে যায় তাহলে এটা আর্টিফিশিয়াল জয়েন্ট না, আর্টিফিশিয়াল জয়েন্ট, তাহলে এই আর্টিফিশিয়াল জয়েন্টে একটু কি লাগতে পারে, টান টান ভাব আসতে পারে, এই টান টান ভাবের কারণে এখানে কি সামান্য চুলকানি হতো, ক্রিয়াটা যত বড় হবে পরিমাণটা কি তত বেশি হবে। এখন চুলকানির কারণে যদি ওখানে ইনফেকশন হয় এটা আলাদা বিষয়, কিন্তু যদি প্রাইমারিলি একেবারে কি কমপ্লিট হিলিং হয়ে যায় তাহলে এখানে না হওয়ার সম্ভাবনা কি বেশি। ছোট ছোট ক্ষত কত জায়গায় তো হয়ে গেছে, সব জায়গায় কি চুলকানি হচ্ছে, হচ্ছে না, কিন্তু ডিপেন্ড করতেছে কিসের উপরে, সাইজটা কত বড়, ঠিক আছে, জায়গাটা কোথায়, সাইজটা কত বড়, জায়গাটা কোথায়, ঠিক আছে। যদি আবারও ইনফেকশন হয় তাহলে কি, ইনফেকশন যদি ফুলে যায়, ফুলে যাওয়ার কারণ ভিতরে কি পাস ডিপোজিশন হতে পারে, তাই না, পাস ডিপোজিশন হতে পারে না, ঠিক আছে। তার মানে ওই জায়গাটা ফুলে গেলে বুঝতে হবে জায়গাটাতে কি নতুন করে ইনফেকশন হয়ে গেছে, ঠিক আছে। এখন যে কোনো কারণে হতে পারে সেটা, ওকে। দেখেন আমাদের মানব শরীরে কখনোই একজন, দুইজন, তিনজনের এক্সাম্পল দিয়ে কি কোনো ডিসিশনে আসা যাবে না, যে কোনো ডিজিজের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা সবসময় ডিজিজের নর্মাল প্যারামিটারটার কথাই কি চিন্তা করব, যে এখানে 10 জন মানুষ আছে, 10 জন মানুষের ক্ষেত্রে ডিজিজের ব্যবহারটা কি রকম, একজনের ক্ষেত্রে আলাদা হতেই পারে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার কোমরবিড কন্ডিশন, তার গায়ের বিভিন্ন রোগ, তার গায়ে রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে কি বিভিন্ন ডিজিজের ভেরিয়েশন হতে পারে, কিন্তু ওর একার ভেরিয়েশনের জন্য এতগুলো মানুষের ডিজিজের ক্ষেত্রে কি আমি কোনো চেঞ্জ নিয়ে আসবো না। যদি ওর একার ভেরিয়েশন হয় সেই ক্ষেত্রে আমি কি বলবো, সমস্যাটা তাকে নিয়ে কি করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। নর্মাল সিম্পটমটা কি, যে আপনি সিজারিয়ান সেকশন করছেন ধরেন, তাহলে লার্জ একটা এরিয়া জুড়ে কি আপনাকে সেলাই করতে কাটতে হয়েছে, তাহলে বিশাল একটা কি ক্ষত, এইখানে কি হতে পারে, টান হতে পারে, কিন্তু আপনার এইখানে একটু একটা সেলাই হয়েছে, মাথার এখানে একটু কেটে গেছে, একটা সেলাই দিয়েছেন, ঠিক আছে। এইখানে ভবিষ্যতে আবারও ইনফেকশন হবে, পুরোপুরি হিলিং হওয়ার পরে আবারও ইনফেকশন হবে, অথবা কি আবার অন্য কোনো কিছু হবে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ কি, বডি যখন হিল করতেছে, যে ইনফেকশিয়াস সেলগুলো আছে এগুলোকে পার্মানেন্টলি কি করে দিচ্ছে, ইয়া করে দিচ্ছে। এখন আপনি আবারও এখানে কি পাইছিলেন, আঘাত পাইছিলেন, ফেটে যায় না বাট কি থেতলে গেছে, তাহলে এখানে আবারও সমস্যা হতে পারে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কয়টা গ্রুপ পেলাম, 6টা, ঠিক আছে। গ্রুপ তো আরো ছিল 8টা, আমি ভুলে গেছি হয়তো। পৃথিবীতে সবসময় কি একটা জিনিস বুঝেন, যে আমরা সবসময় চাই কি, আমি যেন আমার বাবার চেয়ে একটু বেশি জানি, তাই না, আমার ছেলে আমার চেয়ে একটু বেশি জানবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আমরা সবসময় কি চাই, আমরা যা জানি তার থেকে আপনারা আরো অনেক বেশি জানবেন। এখন আমি যদি সবসময় এতে খুশি থাকি যে আমি যা জানি কখনো আপনাকে তার চেয়ে বেশি জানতে দিব না, তাহলে কি দুনিয়া আগাবে, পিছিয়ে যাবে, আমার দিকে চলে আসবে দুনিয়া, তাই না। আমি যদি 5টা জানি আপনাকে 10টা জানতে হবে, তাহলে দুনিয়া সামনের দিকে যাবে, ঠিক আছে। আমি যদি বলি আমার আব্বা তো মেডিকেল সায়েন্সে পড়ে না, আমি আর কেমনে পড়বো, ঠিক আছে। দেখেন অ্যারিস্টটল থেকে শুরু করে তার যে শিষ্যরা আছে সবাই কি তার থেকে বড় বড় হয়ে গেছে। এখন আপনারা কি বলেন এইসব নেগেটিভ কথাবার্তা, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা দেখেন এই গ্রুপগুলোর জেনেরিক কি কি আছে, জেনেরিক গুলাই হচ্ছে মূলত ওষুধ, ড্রাগ, তাই না। ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য বললাম না, ড্রাগ কাকে রিপ্রেজেন্ট করে, মেডিসিন
ড্রাগ রিপ্রেজেন্ট করে কাকে? জেনেরিককে। তো জেনে যখন আমি একটা ড্রাগ বলি ইট শুড বি এ জেনেরিক। যখন আমি একটা মেডিসিন বলি ইট শুড বি এ ব্র্যান্ড। সরি, যখন আমি ব্র্যান্ড বলি তখন কি এটা একটা মেডিসিন। আবার কি এটাও আমরা বলছি তাই না, অল মেডিসিন আর কি ড্রাগ ড্রাগ, বাট অল ড্রাগস আর নট মেডিসিন। তার মানে কি আমি যখন ড্রাগ বলতেছি এটা মেডিসিন নাও হতে পারে, বাট আমি যখন মেডিসিন বলতেছি এটা অবশ্যই একটা ড্রাগ। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেমিক্যাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা প্রথম যে ইয়াটা পড়লাম, দেখেন আহামরি ভাবে অনেকগুলা ড্রাগ দেখে ভয় পাওয়ার কিছু নাই। প্রত্যেকটা ড্রাগ, প্রত্যেকটা গ্রুপ মনে রাখার কিছু শর্ট টেকনিক থাকবেই, তাই না? এই শর্ট টেকনিক গুলা শুধু আপনাকে কি করতে হবে? মনে রাখতে হবে। বাকিটাই হিস্ট্রি, তাই না? বাকিটা নতুন ড্রাগ তৈরি হবে, নতুন কিছু হবে, এগুলো কি সব হিস্ট্রি। কিন্তু অবস্থা দেখলে যেন বুঝতে পারেন কি যে এটা আপনার ওই গ্রুপেরই কি ড্রাগ। ওকে, তাহলে প্রথমে আসেন পেনিসিলিন। দেখেন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক জগতে আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? এবং কি ওই সময়টাতে প্রচুর পরিমাণ মানুষ কি বিভিন্ন ব্যাকটেরিয়াল ডিজিজে সহজভাবে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। তাদের কি চিকিৎসা করার কোনো মাধ্যমই ছিল না, কারণ পৃথিবীতে কোনো অ্যান্টিবায়োটিক ছিল না। ঠিক আছে? যেভাবেই হোক বাই গড, ঠিক আছে, ঠিক আছে, একেবারে স্রষ্টার মাধ্যমে কি স্রষ্টাই সরাসরি কি অ্যান্টিবায়োটিক মানব জাতিকে গিফট করে দিয়েছে। যেরকম কোনো প্রোডাক্ট আছে এটা তো আগে চিন্তা ছিল না। ঠিক আছে? সে কি আলেকজান্ডার ফ্লেমিং, নাম তো শুনছেন তাই না? ঠিক আছে, একজন জীবাণু বিশারদ ছিল। তো উনি জীবাণুর কালচার তৈরি করে ওনার ল্যাবে কি রেখে চলে গেছে। এবং সেই দিন কি ছিল, ওই কাহিনীটা এরকমই যে ঝড় ছিল দেখে সে কি ল্যাবে তাড়াতাড়ি ল্যাব থেকে কি চলে গেছে এবং ল্যাবের দরজা জানালা বন্ধ করার চেষ্টা করছে, একটা জানালা সে কোনোভাবে বন্ধ করতে পারে নাই। ঠিক আছে, পরের দিন এসে দেখে কি তার যে ইয়াগুলো ছিল কি বলে জীবাণুগুলোর মিডিয়াগুলো ছিল, এই মিডিয়াতে কি কয়েকটা মিডিয়াতে বিভিন্ন জায়গায় জীবাণুগুলো মৃত। ঠিক আছে, সে তো এই অবাক, কি ব্যাপার, জীবাণু কিভাবে মারা গেল। ঠিক আছে, এখান থেকে জিনিসটা তুলে দেখলো যে এটা একটা ছত্রাক, পেনিসিলিয়াম নটাটাম। ঠিক আছে, তখন সে বুঝলো যে ছত্রাকের মধ্যে নিশ্চয়ই এমন কোনো উপাদান আছে যে উপাদানগুলো এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছে। ঠিক আছে, ওই কনসেপ্ট থেকে কি পেনিসিলিয়াম নটাটাম থেকে প্রথম পেনিসিলিন, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হলো। এবং ওই অ্যান্টিবায়োটিক দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কি জীবন বেঁচে গেছে। এরপরে কি হয়েছে, মেডিকেল সায়েন্স ডেভেলপ হয়েছে, আরো অ্যান্টিবায়োটিক কি মানুষ আবিষ্কার করেছে। ঠিক আছে, তার মানে কি প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের গ্রুপের নামই হচ্ছে কি পেনিসিলিন গ্রুপ। সেজন্য পেনিসিলিন গ্রুপের ওষুধগুলোর একটা কমন বৈশিষ্ট্য থাকবে। সে বৈশিষ্ট্য কি, যত আমরা এখানে সব অ্যান্টিবায়োটিক কিন্তু দেই নাই, তাই না? কারণ কি আমরা এখানে সেগুলো দিছি ম্যাক্সিমাম লেভেলে যেগুলো মার্কেটে কি ব্যবহৃত হয়, প্রচলিত হয়। কিন্তু মার্কেটে প্রচলিত ছাড়া এমন অনেক পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে যেটা ডোজেস ফর্ম এখনো মার্কেটে আসে না, হয়তো ভবিষ্যতে আসতে পারে। ঠিক আছে, তাহলে আসলেও যেন আমরা বুঝতে পারি তার জন্য আমাদের কি শর্ট প্রসেসটা জেনে রাখতে হবে। মনে রাখতে হবে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের নামের শেষে প্রিফিক্স আকারে পেনিসিলিনই থাকবে অথবা কি অ্যাটলিস্ট সিলিন শব্দটা থাকবে। ঠিক আছে, হয় পেনিসিলিনই থাকবে অথবা কি থাকবে, সিলিন শব্দটা কি থাকার সম্ভাবনা বেশি। ওকে, তাহলে দেখেন আমরা দেখি যতগুলো অ্যান্টিবায়োটিক আমরা পড়বো পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, এখানে দেখেন কি কি পড়বেন আপনারা। প্রথমে দেওয়া আছে কি বেনজাইল পেনিসিলিন, তাই না? তাহলে কি শেষে কি দেওয়া, পেনিসিলিন দেওয়া না? পরীক্ষা শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। ঠিক আছে, প্রথমটা কি আছে বেনজাইল পেনিসিলিন, তার মানে শেষে কি দেওয়া, সিলিন দেওয়া। এরপরে দেখেন ফিনক্সি মিথাইল পেনিসিলিন, ওরাসিন কে নাম শুনছেন কেউ? ঠিক আছে, ওরাসিন কে জেনেরিক কি পেনভিক, ওরাসিন কে জেনেরিক হচ্ছে ফিনক্সি মিথাইল পেনিসিলিন অথবা পেনিসিলিন ভি, আর উপরেরটার নাম আরেকটা হচ্ছে পেনিসিলিন জি। ঠিক আছে, তাহলে ফিনক্সি মিথাইল পেনিসিলিন, এখানেও পেনিসিলিন দেওয়া আছে, আবার কি বেনজাইল পেনিসিলিন। নামগুলো কিন্তু একটু অড লাগবে, ঠিক আছে, বাট সহজভাবে যদি মুখস্থ করেন কোনো বিষয় না। প্রথমটা হচ্ছে কি বেনজাইল পেনিসিলিন বা পেনিসিলিন জি, এরপরটা কি ফিনক্সি মিথাইল পেনিসিলিন বা পেনিসিলিন ভি। স্যার প্রথমটা তো শুধুমাত্র ইনজেকশন ফরম্যাট, এটা তো কোনো ট্যাবলেট ফরম্যাট নেই। পরেরটা আবার উল্টা শুধুমাত্র ওরাল ফর্মে। ঠিক আছে, তাহলে কি
ফিনক্সিমিথাইল পেনিসিলিন, আরেকটা কি বেনজাইল পেনিসিলিন। নেক্সট ওয়ান দেখেন অ্যামক্সিসিলিন, তার মানে এখানে কি আছে, সব সিলিন আছে, তাই না? অ্যামক্সিসিলিন, এমপিসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন, ক্লোক্সাসিলিন, বেনজাথাইন পেনিসিলিন, প্রোকেন পেনিসিলিন, এই কয়েকটা পড়বেন এখান থেকে। লাস্টে আছে মানে কয়েকটা পড়বো স্যার। জি, এই কয়েকটা নাম মুখস্থ করবেন, ঠিক আছে? সবগুলো মুখস্থ করবো ভালো। সবগুলা করলে তো আরো ভালো, ঠিক আছে? স্যার সাথে একটা অ্যাড করে দিবেন না স্যার, কোনটা? ক্ল্যাভুলিনিক অ্যাসিড। হ্যাঁ, ঠিক আছে। অ্যামক্সিসিলিন যেটা আছে, তাই না? অ্যামক্সিসিলিন মানে কি, আমরা ফাইমক্সিল নামটা তো শুনছি অনেকে, তাই না? ফাইমক্সিল, মক্সাসিল, তাই না? এই নামগুলো আমরা শুনছি, কিন্তু এই ফাইমক্সিলটা কি অনেক আগে থেকে প্রচলিত একটা অ্যান্টিবায়োটিক, তাই না? এখন এটা কি অনেক বেশি রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স কমানোর জন্য এটার সাথে কি ক্লাভিলিনিক অ্যাসিড, আমরা একটু পরে এটা পড়বো ক্লাভিলিনিক অ্যাসিডটা কি, সেই জন্য একটু পরেই দাগায় নেন, এখন দাগানো লাগবে না। তাহলে অ্যামক্সিসিলিনের সাথে ক্লাভিলিনিক অ্যাসিড যোগ করে কি ফাইমক্সিক্ল্যাব, মক্সাক্ল্যাব, এই টাইপের ড্রাগগুলো কি ইদানিং তৈরি করা হচ্ছে। ওকে, এটা শুধুমাত্র রেজিস্ট্যান্স কমানোর জন্য। ওকে, তাহলে আপাতত ড্রাগের নাম আগে মুখস্থ করেন, পরে রেজিস্ট্যান্স দেখা যাবে। তাহলে আমরা অ্যামক্সিসিলিন গ্রুপে সরি পেনিসিলিন গ্রুপে কয়টা ওষুধ বললাম, 7টার মতো। কি কি? বেনজাইল পেনিসিলিন, ফিনক্সিমিথাইল পেনিসিলিন, তারপর কি অ্যামক্সিসিলিন, এমপিসিলিন, তারপর কি ফ্লুক্লোক্সাসিলিন, ক্লোক্সাসিলিন, প্রোকেন পেনিসিলিন, বেনজাথাইন পেনিসিলিন। অ্যাট লিস্ট এই কয়েকটা কি শিখতে হবে। দেখেন আপনাদের জেনেরিকে কিন্তু দুই ধরনের প্রশ্ন আসবে। এক ধরনের প্রশ্ন হচ্ছে কি গ্রুপ ওয়াইজ জেনেরিক, ঠিক আছে? এখানে আপনাকে 3টা করে জেনেরিকের নাম বলতে হবে। গ্রুপ ওয়াইজ জেনেরিক তার মানে কি, আমি বললাম পেনিসিলিন গ্রুপের 3টা জেনেরিকের নাম লিখেন। এখানে তো আপনি 3টা যে কোনো সহজ সহজ 3টা নাম লিখতে পারেন। অ্যামক্সিসিলিন লিখলেন, এমপিসিলিন লিখলেন, ফ্লুক্লোক্সাসিলিন লিখলেন। বাট আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি মানে গ্রুপ ওয়াইজ জেনেরিকের নাম, সরি জেনেরিক ওয়াইজ গ্রুপের নাম। এখানে পরীক্ষা আসলো কি বেনজাথাইন পেনিসিলিন, ঠিক আছে? আপনি যদি বেনজাথাইন পেনিসিলিন না পড়েন তখন আবার কি গ্রুপের নাম লিখতে পারবেন না, যেটা পেনিসিলিন গ্রুপের ড্রাগ, ঠিক আছে? একে তো শর্ট টেকনিক শিখতে হবে, দুই আবার কি দুই সাইড দিয়ে পড়তে হবে। আপনি যেটা বাদ দিবেন দেখবেন ওইটাই পরীক্ষা আসছে। তাহলে সব পড়াইতে পারবো না, এবার কয়েকটা হ্যাঁ, অ্যাট লিস্ট কি যেটা পড়তে বলছো এটা তো পড়বেন, এক্সট্রা প্রেশার নিয়ে তো আর লাভ নাই, ঠিক আছে? তাহলে এখানে কয়টা ড্রাগ দিলাম, এই কয়েকটা ড্রাগ দাগ দিয়ে নেন। এই কয়েকটা পড়তেই হবে, বুঝছেন? জি। এটা পড়লে পড়বা, না পড়লে না পড়বা। আপনি পেনিসিলিন গ্রুপ গুগলে সার্চ দিলে আর অনেকগুলা ড্রাগ পাবেন, টেনশনের কোনো কারণ নাই। দরকারে কিসের টেনশন স্যার, যত কম পড়তে পারি ততই ভালো। এটা ক্লিয়ার? পেনিসিলিন গ্রুপ দেখেন, এর পরের গ্রুপের নাম হচ্ছে কি সেফালোস্পোরিন, ঠিক আছে? পেনিসিলিন গ্রুপ যেমন সহজে পড়ে ফেললেন একটা গ্রুপ, পেনিসিলিন গ্রুপের অনেক ভাগ আছে, বাট আমরা ভাগগুলোতে যাই নাই, ঠিক আছে? আপনাদের কষ্ট কমানোর জন্য ভাগগুলো কি কি, কোন ড্রাগ আছে অ্যাসিড লেবাইল, কোন ড্রাগ আছে কি অ্যাসিড স্টেবল, কোন ড্রাগ আছে কি লং অ্যাক্টিং, কোন ড্রাগ আছে কি শর্ট অ্যাক্টিং, ঠিক আছে? এইভাবে বিভিন্ন গ্রুপে এই ড্রাগগুলোকে কি ভাগ করা যেত। কোন ড্রাগ আছে গ্রাম পজিটিভের বিরুদ্ধে অ্যাক্টিভ, কোন ড্রাগ আছে গ্রাম নেগেটিভের বিরুদ্ধে অ্যাক্টিভ, ঠিক আছে? বাট আমরা এই গ্রুপগুলোতে কি ডাইরেক্ট শুধু ওষুধগুলোর নাম বলে দিছি। বাট সেকেন্ড সেমিস্টারে সরি সেফালোস্পোরিনে একটা ঝামেলা আছে। সেফালোস্পোরিনে ঝামেলাটা কি, সেফালোস্পোরিন আবার কি একটা কি আনা, এখানে আবার কি 5টা কিসের ফ্যামিলিতে বিভক্ত তারা, ঠিক আছে? এদেরকে আমরা কি বলি জেনারেশন। তার মানে একেবারে দাদার থেকে শুরু করে কি একদম নাতি পুতি পুতির নিচে পর্যন্ত চলে আসছে, তার মানে 5টা জেনারেশনে কি তারা বিভক্ত। সেই জন্য আমাকে এখানে ড্রাগের কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন সেফালোস্পোরিন, সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগগুলা কয়টা জেনারেশনে বিভক্ত? 5টা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দেখেন এই পর্যন্ত ড্রাগগুলা সাধারণত কি মার্কেটে মোস্ট অ্যাভেলেবল, ঠিক আছে? এরপরে কি দেওয়া আছে? ফোর্থ, ফিফথ, ঠিক আছে? এই 5টা জেনারেশনের ড্রাগের কথা যদি আমরা বলি তাহলে কি হচ্ছে, ফার্স্ট জেনারেশনের ড্রাগটা যখন আমরা পড়বো তখন আমার মাথায় রাখতে হবে এটা সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ। এই ড্রাগের একটা কমন লক্ষণ থাকবে কি, যে প্রত্যেকটা ড্রাগে কি সেফ সেফ এই শব্দগুলা কি থাকবে,
ঠিক আছে, যতগুলা ড্রাগ আছে সবগুলা ড্রাগে দেখেন সেফ্রাডিন, সেফিকজিম, সেফুরকজিম, সেফট্রিয়াকজন, সেফিরম, ঠিক আছে, সেফটিবাইপ্রল, যতগুলো আছে সবগুলোতে কি কমন বৈশিষ্ট্য সেফ 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 কি থাকবে। সেফ সেফ করতে করতে হ্যাঁ, সেফ কি একটা ফলের নাম না? আপেলটাই তো সেফ বলে নাকি? সেফ কাকে বলে? সেফ ফল কোনটা? আপেলটা বলে না নাকি? সফেদা না আপেল, যে কোনো একটা কিছুকে বলবে। আচ্ছা দেখেন, তাহলে কি সেফ সেফ সবগুলাতে থাকবে, কিন্তু আমরা বুঝবো কিভাবে যে ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলার কি কাজ, সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলার কি কাজ, থার্ড জেনারেশনের ড্রাগগুলার কি কাজ এবং তাদের বৈশিষ্ট্য কি? দেখেন এই ফার্স্ট জেনারেশনের যে ড্রাগগুলা থাকবে ম্যাক্সিমাম ড্রাগের কি আমরা জানি আমাদের ব্যাকটেরিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়, তাই না? একটা হচ্ছে কি গ্রাম পজিটিভ ব্রড অর্থে, আরেকটা হচ্ছে কি গ্রাম নেগেটিভ। এইটুকু তো আমরা বুঝি যে একটা হচ্ছে গ্রাম পজিটিভ, আরেকটা হচ্ছে কি গ্রাম নেগেটিভ। ওকে, তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের ভিতরে যদি আমরা দেখি সেক্ষেত্রে কি আছে, পজিটিভ ব্যাকটেরিয়াগুলো আর নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো মনে রাখতে হবে। পজিটিভ ব্যাকটেরিয়াগুলোর একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি এরা ম্যাক্সিমাম অর্থে কি পাস সেল তৈরি, পুঁজ তৈরি করতে পারে। তাহলে কি এই ব্যাকটেরিয়াগুলো পুঁজ তৈরি করতে কি সক্ষম। তাহলে পুঁজ যেখানে আছে সেখানে আপনি মনে করতে পারেন কি যে এটা পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নিশ্চিত হওয়ার জন্য কি গ্রাম স্টেনিং টেস্ট দেওয়া যায়, কিন্তু একটা কমন সেন্স যে পুঁজ তৈরি হওয়া ব্যাকটেরিয়াগুলো ম্যাক্সিমাম অর্থে কি গ্রাম পজিটিভ। তাহলে আমার যদি অ্যাবসেস হয়, ফুরা হয়, তো ফুরাতে কি হয়, পুঁজ হয় না। তাহলে পুঁজে যে ব্যাকটেরিয়াটা হবে সেই ব্যাকটেরিয়াটা কি ধরনের হবে, গ্রাম পজিটিভ হবে। আচ্ছা, তাহলে দেখেন ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো এগুলো কিন্তু সবই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। কি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক? সাথে বলেন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি? যে অ্যান্টিবায়োটিকগুলো মাথায় ইউজ করা হয়, তাহলে